ভিপি নুরুল হক নূর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দলের রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, বিশেষ করে এনসিপির ভিতরে। এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নেই, কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী। তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যেভাবে আক্রমণ করেছেন, এখন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তাতে সবার ভুল ভেঙেছে। এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা। আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে মারা কোনো দরকারই ছিল না, কারণ নুরুল হক এমন কিছু করেনি যে তাকে মারতে হবে, কিন্তু পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হলো এবং হামলা চালিয়ে দেখিয়ে দিল যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেনাবাহিনী চাইলে সব কিছু করতে পারে। কাজেই তোমরা যারা রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছ, প্ল্যান করতেছ, সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না। কাজেই তোমরা সকল রাজনীতিবিদরা শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো, ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো, মানুষের মন জয় করার চেষ্টা করো, নিজেদের জনসমর্থন বাড়াও। এর বাইরে অন্য যাই করবা, তোমাদের পরিণতিও নুরুল হক নূরের মতো হবে। এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক। এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ক একবার তলানিতে, এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল হক নূরের আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায়, আসিফ মাহমুদ নিন্দা জানায়, ডক্টর ইউনুস নিন্দা জানায়। আপনারা তো সরকারে আছেন, আপনারা কার কাছে নিন্দা জানালেন? তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কোনো কন্ট্রোল নাই, কিন্তু এটা তারা লজ্জায় মুখে বলতেছে না, কোনো কন্ট্রোল নাই। এখন এই নুরুল হক নূর, আমি আগেই বলেছি যে এনসিপি এবং জামাতের চক্রান্তের ফলেই নুরুল হক নূর এই হামলার শিকার হয়েছে। কারণ জামাত ইসলাম এবং এনসিপি তারাই বলেছে নুরুল হক নূরকে যে তোমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধের আন্দোলন করো, তাহলে আর বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতি করতে পারবে না। কারণ যদি আমরা নির্বাচন অংশগ্রহণ না করি, তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনটা করে ফেলবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, এবং এতে ভারতও খুশি হবে। কাজেই নিষিদ্ধ করতে হবে, এবং এর জন্য নূরকে নির্দেশ দিল। পরে সেনাপ্রধানের পার্সোনাল সেক্রেটারি নূরকে ফোন করে বলল যে ভাই আপনারা যায়েন না। নূর বলল যে আপনারা মিলিটারির মধ্যে থাকেন, আমাদের কাজ আমাদের করতে দেন। তারপর ক্ষিপ্ত হয়ে এই নূরকে চরম মারধর করলো। এখন মার এমন বেশি পড়ে গেছে যে এখন সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তো এরপরেই যেটা আমি বললাম যে রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি দেখেন যে এই যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সাজ্জিস আলমরা ফুল দিল বিএনপিকে, গত বছর কিন্তু দেয় নাই। এবং গোপন সূত্রে খবর যে এনসিপি নির্বাচনে যাবে, বাট তারা তাদের দাবিগুলো নিয়েও কথা বলে যাবে, বাট শেষ পর্যন্ত তারা নির্বাচনে যাবে বলে তারা বিএনপিকে আনঅফিসিয়ালি বলেছে। অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো নাসিরউদ্দিন পাটোয়ারিরা, নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া যাবে না, সেনাবাহিনীর ব্রেন নাই, হাতে অস্ত্র আছে ব্রেন নাই, ডিজিএফআই কি করে, মানে অত্যন্ত ন্যাক্কারজনক কথাবার্তা বলতো। এখন এগুলো একদম বন্ধ। এখন তারা নির্বাচনের দিকে হাঁটতেছে। ঠেলার নাম বাবাজি। ওই যে বলে না যে অল্প দৌড়ানিতে বিড়াল মান্দার গাছে ওঠে না, আপনারা চিনেন যে আমাদের গ্রামে আছে মাদার গাছ খুব কাটা। যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়ালটা মাদার গাছে উঠছে কাটার ভিতর দিয়া, তখন বুঝবেন যে অল্প দৌড়ানি খেয়া বিড়াল মাদার গাছে ওঠে না, বিড়ালের আর কোনো উপায় ছিল না। আপনারা দেখেন যে জামাত ইসলামী, আজকে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোতে। নির্বাচনের আগে আরো দুই একটা সরকার দেখা যেতে পারে বলতেছেন আসাদুজ্জামান রিপন। এর কারণ আছে, কারণ হচ্ছে যে ইউনূস সরকার কিন্তু খুবই তালামালা অবস্থা। মানে ইউনূস সরকার কোনো কোথাও নিয়ন্ত্রণ নাই, কোনো কন্ট্রোল নাই, কোনো রেগুলারিটি নাই, কে যে কি করে, কে যে কি বলে কোথাও কেউ জানে না। চরম একটা অনিয়ন্ত্রিত অগোছালো সরকার হচ্ছে এই ইউনূস সরকার। এখন এই সরকার কয়দিন টিকবে, আদৌ টিকবে কিনা, নির্বাচন মতো যাবে কিনা, এটা নিয়ে কিন্তু খোদ সরকারের ভিতরেই সংশয় রয়েছে। আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই, লোভের কারণে 24-এ গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা 2-1 সরকার আসতে পারে, আগামী নির্বাচনের আগেই গোটা 2 সরকার আসতে পারে। যেমন বাহুবলী 1, বাহুবলী 2, বাহুবলী 3, তেমন হয়তো আসতে পারবে যে ইউনূস 1, ইউনূস 2, ইউনূস 3। বিএনপিও খুব সংশয় আছে। লন্ডন থেকে তারেক রহমান প্রতিদিনই অনলাইনে বক্তৃতা দিচ্ছেন।
আর বলতেছেন ষড়যন্ত্র হচ্ছে, একটা গোষ্ঠী আছে নির্বাচন হতে দিতে চায় না, একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায়। প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন। তার মানে বিএনপিও কনফিউশনে আছে। যদিও বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই 31 দফা ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগে, 31 দফা সংস্কার, সেটা এখন খোদ বিএনপি চায় না এই সংস্কারগুলো হোক, কারণ এখন হাসিনা পালিয়ে গেছে, তাদের অবস্থান ভালো, এই আর কি। তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না, পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে। প্রথম আলো জামাতকে বলল যে যদি শেষ পর্যন্ত নিম্নকক্ষে পিআর না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে। আব্দুল মোহাম্মদ তাহের বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে। আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন দেশকে আইয়ামি জাহিলিয়াতের মতো অন্ধকার দিয়ে নিয়ে যাবে। এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্রাণ হলো না। মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচনে যাবে, অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বানচাল করব, নির্বাচন ভণ্ডুল করব, নির্বাচন হতে দেব না। এখন কিন্তু এটা বলে না এই কারণে যে আসলে ওই 5ই আগস্ট আর নাই। দেখেন 5ই আগস্ট হাসিনার পতনের জন্য কয় লক্ষ লোক নামছিল ঢাকায়? 30 লক্ষ, এর বেশি তো আর না। এখন যদি এই এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়, কয়জন লোক আসবে ভাই? সেই সময়ও আর নাই, সেই পরিস্থিতিও আর নাই। কাজেই এখন সবাই বুঝতে পেরেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না, কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের মতো ক্ষমতা না নিয়ে সরকারের উপর কন্ট্রোল করতে চাইবে। হয়তো এখন ইউনূস সরকারকে কন্ট্রোল করতে পারতেছে না সেনাবাহিনী, কিন্তু ভবিষ্যতে যে সরকারই আসবে সেনাবাহিনী সেই সরকারকে কন্ট্রোল করতে চাইবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। তো এখন প্রত্যেকটি দল বুঝে গিয়েছে যে নির্বাচনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর যদি আমরা এগুলো না করে আন্দোলন করি, পিআর চাই, সংস্কার চাই, জুলাই সনদ চাই, তাহলে আমাদের অবস্থা হবে সেই বিভিন্ন লক্ষ্ণের মতো। এই কারণেই সবগুলো দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনের দিকে যাবে। যদিও মাঠ গরম করার জন্য অনেক বড় বড় কথা বলবে, অনেক কিছু বলবে, এবং সেনাবাহিনীর হাতে নুরুল হক নূর বেধড়ক মার খাওয়ার পরে মনে মনে কিন্তু প্রত্যেকটা দল, বিএনপি, জামাত সব প্রত্যেকটা দল সেনাবাহিনীর প্রতি একটু বিরক্ত। কিন্তু বিরক্ত হলেও তারা দেশের এই পরিস্থিতিতে মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছে না। যেখানে সরকারে বসে ডক্টর ইউনূস সরকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে চিঠিমিঠি লিখে কাগজপত্র রেডি করেও পিছিয়ে আসলো, সেখানে বিএনপি, জামাত তারা আর কি বলবে? এখন আপনি আজকে দেখলাম যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ, সে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চায়, কিন্তু নূরকে তো মারছে সেনাবাহিনী। আপনি কেন পদত্যাগ চান স্বরাষ্ট্র উপদেষ্টার? কারণ সেনাবাহিনীর মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলাটা খুবই খারাপ দেখায়। এই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই বলে না। তো যাই হোক, আসলে আমিও মনে করি যে কে ভালো কে খারাপ সেই বিচার বিবেচনা এখন না নিয়ে, দেশে যেই অরাজকতা চলতেছে, দেশের পরিস্থিতি যেই খারাপ আইন শৃঙ্খলার দিক দিয়ে, কাজে একটা দ্রুত নির্বাচন হলেই আসলে আমি মনে করি এই দেশটা বেঁচে যায়। কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করা শুধু সরকারের পক্ষে সম্ভব না, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, যার প্রত্যেকটা গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় তার কমিটি আছে। তারাই পারবে এই দেশটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে, এর বাইরে সম্ভব না। কাজেই সেনাপ্রধানের ভয় হোক বা দেশের কল্যাণের জন্যই হোক, একটা নির্বাচন হওয়া অতীব গুরুত্বপূর্ণ। জামাত যেই অজুহাত দেয়, জামাতের নায়েবে আমি তাহের বলতেছে যে ইউনূস সরকার লেভেল প্লেইং ফিল্ড করতেছে না। কিভাবে করতেছে না? উনি বলেন যে বিএনপি আগে আছে, আমরা পিছিয়ে আছি, সুতরাং এই পিআর করার মাধ্যমে হয় বিএনপিকে তাই নাই না আমাদের সঙ্গে দিবে, একসঙ্গে থাকবো, অথবা আমাদেরকে ঠেললে বিএনপির সঙ্গে দিবে। এটি কোন ধরনের কথা ভাই? বিএনপি বড় দল, জনপ্রিয় দল, বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে। নির্বাচনের আরো বাকি আছে 3-4 মাস যা আছে, তোমরা জনগণের কাছে যাও, ভোটারদের দ্বারে যাও, যে ভোট চাও, ভোট চেয়ে বিএনপির মতো জনপ্রিয় হও। কিন্তু না বলে নাই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই, তোমাদেরকে
হয় তোমাদেরকে ঠেলে বিএনপির সঙ্গে দিবে অথবা বিএনপিকে পিছনে এনে তোমাদের সঙ্গে দিবে, এগুলো কোন ধরনের কথা? আবার তাহের সাহেব বলেন যে ব্র্যাক ইউনিভার্সিটি যে সার্ভে দিয়েছে, মানে জরিপ, এখানে বলেছে বিএনপি 12% ভোট পাবে আর জামাত পাবে 10.47। তা ডিফারেন্স কত? তার মানে জামাত বিএনপি সমান সমান। আবার সানেম তারা আরেকটা সার্ভে করেছে, সেখানে সানেম বলেছে যে বিএনপি 42% পাবে, আমরা 32% পাবো। তো এখানেও ডিফারেন্স কত? আমরা তো বিএনপি সমান জনপ্রিয় দল। তো যদি এতই কনফিডেন্স থাকে, এইসব ভুয়া যদি বিশ্বাসই করেন, তাহলে কেন আপনারা পিআর চান? কেন আপনারা পুরাতন নির্বাচন চান না? কেন পিআর চান? আপনি যেহেতু জরিপ বিশ্বাস করলেন আর জরিপে দেখা গেল যে আপনারা এবং বিএনপি সমান সমান জনপ্রিয়তা, তাহলে নির্বাচন হোক, পরের নির্বাচনে পিআর দেখা যাবে। কিন্তু ওই যে যদি আমি না জিতি তাহলে নির্বাচন হতে দিব না, যে নির্বাচন আমি জিতবো সেই নির্বাচনটাই গণতান্ত্রিক, সেই নির্বাচনটাই সুষ্ঠু, অন্য সব নির্বাচন ভুয়া। তো জামাতের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার সম্পর্কটা কিছুতেই যে একটা বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক হয়ে উঠতে পারছে না, তার আবারও প্রমাণ মিলেছে এই সেপ্টেম্বরের 1 তারিখে তাদের বৈঠকের পর, যখন এমন প্রেস বিজ্ঞপ্তি দুতরফ থেকে বেরিয়ে এলো, যখন সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বলল যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারও জানিয়ে এসেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়, জনগণের নিরাপত্তায় সর্বাত্মক ভূমিকা রাখতে সেনাবাহিনী প্রস্তুত, সেনাবাহিনী তার ভূমিকা অব্যাহত রাখবে। আর অন্যদিকে প্রধান উপদেষ্টার দফতর থেকে যেই বিবৃতি এলো, তাতে সরাসরি বলা হলো যে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পরামর্শ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দেন, সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই আছেন। এসব কথোপকথনে এটা পরিষ্কার যে মূল সংকটটা আস্থার, মানে কে কাকে চাকরিতে রাখবেন, কে কাকে চাকরি থেকে সরিয়ে দেবেন, কে কোন ষড়যন্ত্র কোন প্রাসাদে বসে করছেন, এই নিয়ে দুতরফের ভেতরকার অস্বস্তি আর এক রকমের অবিশ্বাস, দৃঢ় অবিশ্বাস কিছুতেই কাটছে না, সেটা পরিষ্কার হয়ে গেছে এই বৈঠকের পরের খবরগুলোতেও। আসলে ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সমস্যাটা তৈরি হয়েছে সেনাবাহিনীর নানা রকম পদোন্নতির প্রস্তাব নিয়ে। প্রায় 70টা ফাইল সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দফতরে পাঠিয়েছিলেন। সেই 28শে জুলাই প্রমোশন বোর্ড তাদের সিলেকশন বা তাদের নির্বাচন শেষ করবার পর যে এই 70 জনের পদায়ন পদোন্নতির বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সে সময় একটা খেলা খেলেছেন এবং এই খেলায় একটা খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে খেলবার সুযোগ পেয়েছেন তিনি। 9th ডিভিশন বা যেই ডিভিশনটিকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়, যে নবম পদাতিক ডিভিশনটি হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সুরক্ষার সরাসরি দেখভাল করে এবং এটা একটা ভীষণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিভিশন সেনাবাহিনীর, এ কারণে যে এই ডিভিশনটি কিন্তু সাভার এবং ঢাকা অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে। মানে এ তো আমরা সবাই জানি যে ঐতিহাসিকভাবেই যে কোনো কু হোক কি গণ অভ্যুত্থান হোক কি বিপ্লব হোক, আসলে ঢাকা দখল করতে হবে। তো এই ঢাকা দখল থেকে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, রাষ্ট্র এবং ঢাকাকে সুরক্ষিত রাখে নবম পদাতিক ডিভিশন। এই কৌশলগত ডিভিশনটির প্রধান হিসেবে শেখ হাসিনার সময় থেকেই ছিলেন হচ্ছে ওয়াকারুজ্জামানের অত্যন্ত বিশ্বস্ত মেজর জেনারেল মঈন খান, যাকে শেখ হাসিনারও অত্যন্ত বিশ্বস্ত এবং শেখ হাসিনার একেবারে পছন্দ করে বসানো ব্যক্তি হিসেবে দেখা হতো। এখন ওয়াকারুজ্জামান চেয়েছিলেন যে এই মঈন খানের, মেজর জেনারেল মঈন খানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগস্টে, কাজেই তিনি এমনটা প্রত্যাশা করেছিলেন এই 70টা ফাইলের মধ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অনুরোধ বা পরামর্শ মতো মেজর জেনারেল মঈন খানের মানে দায়িত্বকে সম্প্রসারিত করবেন, একটা এক্সটেনশন দেবেন, যেই এক্সটেনশনের ভিত্তিতে মেজর জেনারেল মঈন খান তার অবসরে যেতে হবে না তাকে, তিনি নবম পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকতে পারবেন। এটা ভীষণভাবে জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারত, কারণ মেজর জেনারেল মঈন খান নবম পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মানে তিনি অন্তত ঢাকা নিয়ে একরকমের নিরাপদ বোধ করেন, তিনি তার নিজের সুরক্ষা নিয়ে নিরাপদ বোধ করেন, আর সবচেয়ে নিরাপদ বোধ করেন এ কারণে যে তার মানে সেনাবাহিনীতে হঠাৎ করে কু ঘটিয়ে দেওয়া খুব কঠিন হবে। সেদিক থেকেও
খুব চাইছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়টি, যে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস মেজর জেনারেল মঈন খানকে নবম পদাতিক ডিভিশনে রাখতে সম্মত হন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা খেলা খেলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস 1 মাস ওই ফাইলগুলোর উপর বসে থাকেন, মানে ওই ফাইলগুলো কোনো নড়াচড়াই তিনি করেন না। এটা আবার তাকে পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ফেব্রুয়ারি থেকেই যাকে সেনাপ্রধান বানাতে চাইছেন ওয়াকারকে সরিয়ে, মানে দুদিকেই তো টানাপোড়েন চলছে। সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি প্রধান উপদেষ্টার দফতরে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত আছেন, তো সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পরামর্শে ডক্টর ইউনুস কোনো মতামতই জানান না এই নবম পদাতিক ডিভিশনে ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত মেজর জেনারেল মঈন খানকে রাখবেন কি রাখবেন না এই বিষয়ে। 1 মাসের বেশি সময় ওই ফাইলগুলোতে কোনো নড়াচড়া না করার ফলে, মানে কোনো রকম স্বাক্ষর তো নাই এই বিষয়ে, কোনো মতামত, কোনো বক্তব্য, কোনো যোগাযোগ কিছুই সেনাপ্রধানের সঙ্গে না করার ফলে মেজর জেনারেল মঈন খানকে আগস্টের শেষে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একেবারে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি তাকে পদত্যাগ করতে হয়, মানে তাকে সরে যেতে হয়, অবসরে যেতে হয়। এবং তিনি অবসরে যাওয়ার পর সেই মঈন খানের জায়গায় যিনি আসেন সিনিয়রিটিতে, তিনি হচ্ছেন মেজর জেনারেল আসাদুল হক। এই মেজর জেনারেল আসাদুল হকের পদোন্নতি বা নবম পদাতিক ডিভিশনে এই পোস্টিং, এই পদায়নটা নিশ্চিত করা হয় কিন্তু 1 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওয়াকারুজ্জামানের বৈঠকের পর। ওয়াকারুজ্জামান হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সরাসরি কোনো বাদানুবাদে যেতে চান না, কোনো কারো জন্য খুব মানে একেবারে দৃঢ় অবস্থান নিয়ে লড়াইও করতে চান না। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার প্রস্তাব জানিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি চান মঈন খান নবম পদাতিক ডিভিশনে থাকুন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফাইল নিয়ে বসে থাকার মধ্যে মঈন খান, যিনি ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত, তিনি অবসরে চলে গেছেন। কিন্তু ওয়াকারুজ্জামান সেটা নিয়ে কোনো গন্ডগোল না করে 1 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের দফতরে গিয়ে, যমুনায় গিয়ে এটা তাকে স্পষ্টত জানিয়ে আসেন যে এতগুলো ফাইল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে থাকলে তার পক্ষে সেনাবাহিনী চালানো সম্ভব হবে না। এবং সেই প্রেক্ষিতেই একটা নাড়াচাড়া শুরু হয় এই 70টা ফাইল নিয়ে, এবং মেজর জেনারেল আসাদুল হক নবম পদাতিক ডিভিশন অর্থাৎ ঢাকার আশপাশ সেনাপ্রধান, রাষ্ট্রপতি, ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের সুরক্ষা দেওয়ার জন্য প্রধানত দায়িত্বপ্রাপ্ত যেই ডিভিশনটি, সেই ডিভিশনের দায়িত্ব পান মেজর জেনারেল আসাদুল হক। মেজর জেনারেল আসাদুল হক গত মার্চ মাসে বগুড়াতে 11 পদাতিক ডিভিশনে পোস্টিং পেয়েছিলেন। মেজর জেনারেল আসাদুল হক বগুড়াতে পোস্টিং পেয়ে যাওয়ার পরেই বগুড়ার ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর যত মূর্তি, মিউরাল এসব ভাঙচুর করা হয়, এবং তিনি গিয়ে এই সিদ্ধান্ত দেন যে এই ডিভিশনের কোনো দফতরে বঙ্গবন্ধুর কোনো ছবি যাতে আর টানানো না হয় বা কোথাও যাতে কোনো রকম কোনো ছবি দেখতে না হয়। কাজেই মেজর জেনারেল আসাদুল হক যে আওয়ামী লীগ পন্থী নন সে বিষয়ে একেবারে সুস্পষ্ট প্রমাণ মেলে, আর সেনাবাহিনীর ভেতরে তাকে মেজর জেনারেল আসাদুল হককে মূলত বিএনপি জামায়াত ঘরানার হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু ওয়াকারুজ্জামানের মূল লক্ষ্য ছিল তার প্রমোশন বোর্ড যেসব ব্যক্তিদের পদায়ন, পদোন্নতি নির্ধারণ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে তাতে সায় দেন এবং সেগুলো নিয়ে আর বসে না থাকেন। কারণ এখন যা দেখা যাচ্ছে তাতে হচ্ছে যে একটা স্বাভাবিক পদোন্নতির প্রক্রিয়াতেই 2001 থেকে 2006 এই সময়টায় বিএনপি জামায়াত সরকারের সময়ে, 4 দলীয় জোট সরকারের সময় যেই সেনা কর্মকর্তারা, কমিশন প্রাপ্ত যে সেনা কর্মকর্তারা দায়িত্ব নিয়েছিলেন, তারা এখন খুব স্বাভাবিকভাবে সিনিয়রিটিতেই তারা উচ্চ পদে যাচ্ছেন, কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল হচ্ছেন, এবং এই ব্যক্তিদেরকে যাতে ওয়াকারুজ্জামান তার পদোন্নতি বোর্ডের পরামর্শক্রমেই সরকার নিয়োগ দিয়েছে এই বিষয়টি প্রমাণ করে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে তার একটা আস্থার পরিবেশ এবং তিনি যে ন্যায্য সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তে পাশে থাকছেন সেটা প্রমাণ করতে চাইছেন। কাজেই ওয়াকারুজ্জামান ওই 70টি পদ পদায়ন নিয়ে সক্রিয় হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই বৈঠকে গিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে একদিকে যেমন সেনাপ্রধানকে তার এই প্রমোশন ফাইলগুলো নিয়ে বসে থেকে তিনি মানে একরকম দেখতে চাইছিলেন সেনাপ্রধান কি প্রতিক্রিয়া দেখায়, তার ভেতরে একরকমের মানে উত্তেজনা, ভীতি বলবো, আস্থার সংকট, কি জানি প্রতিশোধ নিয়ে ফেলে ওয়াকারুজ্জামান, সেদিকে তার দৃষ্টি, এসব চলছিল। ঠিক তখন যখন নুরুল হক নুরুর ওপর সেনাবাহিনীর সদস্যরা এই ফ্যাসিবাদ বিরোধী নেতার ওপর প্রবল প্রহার চালালো শুক্রবার দিন, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একে একটা সরাসরি ইঙ্গিত হিসেবে দেখলেন যে সেনাপ্রধান তার বাহিনী নিয়ে
ডক্টর ইউনূসের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কারণ হাসনাত আব্দুল্লাহ থেকে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে থাকা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া প্রত্যেকেই বলতে থাকলেন যে এটা হচ্ছে সেনাপ্রধানের ভারতীয় ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আনার চক্রান্ত। রাশেদ খান, এবি পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতৃবৃন্দ রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন যে ভারতীয় প্রেতাত্মা সক্রিয় হয়েছে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, এবং এই ভারতীয় প্রেতাত্মাদেরকে এক এক করে চিহ্নিত করে তাদেরকে নাকি সেনাবাহিনী থেকে বের করে দিতে হবে, না হলে সেনাবাহিনীর ভেতর থেকে বের করে এনে এদের বিচারের মুখোমুখি করতে হবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন ভাবছিলেন যে নুরুল হক নুরুকে পেটানো সেনাপ্রধানের তাকে দেওয়া ইঙ্গিত যে তিনি এদের এই সব তরুণ নেতাদের কারো আর কোনো মব সহ্য করবেন না, এবং সেনাপ্রধান রেগে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমোশনের ফাইলগুলো আটকে রেখেছেন। অন্যদিকে সেনাপ্রধান এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদিকে যেমন বলেছেন আপনি গুজবে কান দেবেন না, তেমনি তিনি প্রধান বিচারপতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন। প্রধান বিচারপতির সঙ্গে আগের দিন দেখা করে তিনি এই গুজবকে একরকমের চাঙা করেছেন, যে এই গুজবের সূত্রপাত হয়েছিল মার্কিন রাষ্ট্রদূতের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার মাধ্যমে, যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, একটা নির্বাচনকালীন সরকার হতে পারে, কিংবা আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে, যাতে প্রধান হিসেবে প্রধান বিচারপতি একটা ভূমিকা রাখতে পারেন। এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর সেনাপ্রধানের মধ্যে আবারও একটা ক্ষমতার টানাটানি লড়াই শুরু হয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত মনোযোগ দিচ্ছেন সেনাবাহিনীর ভেতরে তার কমান্ড স্ট্রাকচারটা ঠিক রাখতে, সেনাবাহিনীর ভেতরে আস্থার পরিবেশটা ঠিক রাখতে। সে কারণে তিনি 2001 থেকে 2006 নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসাররা যে এখন পদায়নে সকল উচ্চ পদে যাবে সেই বিষয়টি ঠেকানোতে কোনো চেষ্টা করছেন না, বরং তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছেন। কারণ সেনাবাহিনীর ভেতরে আবার 3 জন সেনা কর্মকর্তা যারা তিনজন সেনা কর্মকর্তা ওই যে ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একরকমের সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম চাঞ্চল্য সৃষ্টির চেষ্টা করছেন। এর মধ্যে আছেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, শেখ হাসিনা আমলের সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, আছেন বিএনপি আমলে 4 দলীয় জোট সরকারের সময়কার ডিজিএফআই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী, যাকে 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় শেখ হাসিনার সরকারের সময় বহু বছর জেল খাটতে হলো, এবং যিনি ইউনূস সরকারের সময় জেল থেকে বেরিয়ে এলেন। আর আছেন জামায়াতে ইসলামীর আমির গোলাম আজমের ছেলে হওয়ায় যাকে শেখ হাসিনা সরকার দীর্ঘ সময় সেনা প্রহরাতেই গুম করে রেখেছিল, মানে যিনি আয়না ঘরে ছিলেন বলে অভিযোগ আছে, এবং যিনি বেরিয়ে এলেন শেখ হাসিনা সরকারের পতনের পর। এই 3 সেনা কর্মকর্তা একদিকে যেমন একেবারে তরুণ সেনা সদস্যদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন বা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে খবর আছে, তেমনি খবর আছে যে এরা অনেক ক্ষেত্রেই গত 15 বছরে শেখ হাসিনার আমলে পদচ্যুত হয়েছেন, বরখাস্ত হয়েছেন নানা কারণে, এমন সেনা কর্মকর্তাদের সংগঠিত করছেন, এবং সংগঠিত করছেন সেনাবাহিনীর ভেতরের সেই অংশটাকে, যেই অংশটা আসলে এই যে ভারতপন্থী মইনু আহমেদ ক্ষমতায় এসেছিল রেজ্জাকুল হায়দারের জায়গায় বলেই সেনাবাহিনী তখন 1-11 ঘটিয়ে ফেলেছিল, এবং সেই 1-11 ঘটানোর ফলেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পেরেছিল, এই বয়ানটিতে বিশ্বাস করছেন। এবং যারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন যে কোনো মুহূর্তে ভারতের এক রকমের প্ররোচনায় বা ইঙ্গিতে অথবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর করে দিতে আরেকটা 1-11 ঘটিয়ে ফেলতে পারেন, সেই আশঙ্কায় বিশ্বাস করেন। এই আশঙ্কার মূল কারণটা যদি আরেকটু পরিষ্কার করে বলি, 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু মইনু আহমেদের সেনাপ্রধান হওয়ার কথা ছিল না, বরং সেনাপ্রধান হওয়ার কথা ছিল, এবং জামায়াতে ইসলামীর দিক থেকে 4 দলীয় জোটের শরিক হিসেবে তাদের দিক থেকে সরাসরি পরামর্শ ছিল তখনকার ডিজিএফআই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরীকে সেনাপ্রধান করার। কিন্তু এমন বক্তব্য আছে, এমন প্রমাণাদিও নাকি অনেকের কাছে আছে যে ভারতের পরামর্শেই এবং বিএনপির ভেতরকার ভারতপন্থী অংশের উৎসাহেই তখন মইনুকে সেনাপ্রধান বানানো হয়। যেই মইনু 1-11 তৈরি করবার ফলে শেষ পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামীকে এত বিচার, মামলা, হামলার সম্মুখীন হতে হয়েছে 1.5 দশকের বেশি সময় ধরে, এই অভিযোগ সেনাবাহিনীর ভেতরেও আছে অত্যন্ত সুগভীরভাবে। কাজেই নানা পক্ষ নানা কিছু করবার চেষ্টা করছেন, তার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা এবং
এমন একটা পরিস্থিতি আস্থার সম্পর্ক ধরে রাখতে চাইছেন সেনাপ্রধান হিসেবে, যাতে সেনাবাহিনীর ভেতরে তাকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু না হয়। সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলেও সাবধান করে এসেছেন যে সেনাবাহিনীর ভেতরে যদি তাকে উৎখাত করে দেওয়া হয় এবং সেই কর্নেল তাহেরের আদলে একটা ছাত্র সিপাহী জনতার বিপ্লব ঘটানোর যে প্রচেষ্টা চলছে, যে কারণে হাসনাত না ওয়াকার এ ধরনের স্লোগান রাজপথে উঠেছে, সেই রকম কিছু যদি ঘটে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসও আসলে নির্বিকারে নিরাপদে যমুনায় থাকতে পারবেন না এবং তিনি তার উপদেষ্টা পরিষদ পারিষদ বর্গ নিয়ে কোনো রকম সেফ এক্সিট পাবেন সে সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। এই অবস্থায় ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান দুজনেই জানেন যে তাদের ভেতরে অবিশ্বাস আছে বটে, কি আস্থার সংকট আছে বটে, তবে দুজনেরই এই মুহূর্তে দুজনকে বাঁচিয়ে রাখা জরুরি এবং তাদের দুজনের বেঁচে থাকতে হলে বঙ্গভবনে টিকে যেতে হবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকেও। আর এই মুহূর্তে এই ক্ষমতার টানাটানির সমীকরণে খুব তরতাজা হয়ে উঠেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও বটে। কাজেই নির্বাচনের আগে কে যাবেন কে থাকবেন বলা মুশকিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকার দুজনেই জানেন একজন গেলে আরেকজনের টিকে থাকা মুশকিল হবে বটে।